প্রোক্যারিওটিক রাইবোজোমের 30S ও 50S সাব ইউনিট দুটি প্রোটিন সংশ্লেষের সময় সংযুক্ত হয়ে রাইবোজোমের যে ডাইমার গঠনটি তৈরি করবে সেটি গাণিতিক যোগের নিয়ম অনুযায়ী 80Sই হওয়ার কথা, কিন্তু প্রকৃতপক্ষে রাইবোজোমটি 70S প্রকৃতির হয়। একইভাবে ইউক্যারিওটিক রাইবোজোমের 40S ও 60S সাব ইউনিট দুটিও প্রোটিন সংশ্লেষের সময় সংযুক্ত হয়ে যে অস্থায়ী রাইবোজোমগুলি গঠন করবে সেগুলিও 60S + 40S = 100S না হয়ে 80S ধরনের হয়। আমাদের জীববিজ্ঞানে কেমন হিসাব যা গণিতের যোগ বিয়োগের নিয়ম মানে না। আসুন স্টোরিজ ইন বায়োলজিতে আজকের আলোচনার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি যে কেন 30S + 50S = 80S না হয়ে 70S হয়, অথবা ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে 40S + 60S = 100S না হয়ে 80S হয়। সরাসরি এই আলোচনায় প্রবেশ করবার আগে একটু বুঝে নেওয়া দরকার যে এখানে আমরা রাইবোজোমের দুটো ভিন্ন অবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা করছি। প্রথম অবস্থাটি হলো রাইবোজোমের ছোট ও বড় সাব ইউনিট দুটির মুক্ত স্বতন্ত্র অবস্থা, প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে যাদের আমরা 30S ও 50S বলে চিহ্নিত করি। আর দ্বিতীয় অবস্থাটি হলো প্রোটিন সংশ্লেষের সময়ে ওই সাব ইউনিট দুটি একসঙ্গে যুক্ত হয়ে যে ডাইমার গঠনটি তৈরি করবে সেই ডাইমার অবস্থা। প্রোক্যারিওটদের ক্ষেত্রে এই অবস্থাকে আমরা 70S বলে চিহ্নিত করি। মুক্ত স্বতন্ত্র দুটি সাব ইউনিট যখন একসঙ্গে যুক্ত হয়ে ডাইমার গঠনটি তৈরি করে তখন এই দুই অবস্থার মধ্যে আণবিক ওজন, আকার, আকৃতি অথবা আয়তনগত কোনো তফাৎ বা পার্থক্য তৈরি হয় কিনা প্রথমেই আমরা সেটা বুঝে নেবার চেষ্টা করব। শুরুতে আণবিক ওজন। দেখুন, নির্দিষ্ট আণবিক ওজন সম্পন্ন মুক্ত ওই সাব ইউনিট দুটি একত্রিত হয়ে যখন ডাইমার গঠনটি সৃষ্টি করে তখন ওই ডাইমারের আণবিক ওজন আর ওই সাব ইউনিট দুটির মিলিত আণবিক ওজনের মধ্যে কোনো পার্থক্য হবার কথা নয়। অর্থাৎ দুটি সাব ইউনিটের মিলিত আণবিক ওজন ও ডাইমারের আণবিক ওজন একই হবার কথা। আণবিক ওজনে কোনো পার্থক্য দেখা না দিলেও পদার্থের অন্যান্য গুণ যেমন আকার, আয়তন ও ঘনত্ব এই সব ক্ষেত্রে কিন্তু রাইবোজোমের এই দুই অবস্থার মধ্যে পার্থক্য দেখা যায়। আসুন দেখি কোন কোন গুণে এবং কেমন ধরনের পার্থক্য এই দুই অবস্থার মধ্যে সৃষ্টি হয়। আমরা জানি 70S রাইবোজোমের সাব ইউনিট দুটির গঠন সম্পূর্ণ অপ্রতিসম, এবড়ো-খেবড়ো ধরনের হয়। ছোট সাব ইউনিটটির কথাই ধরুন, হেড বা মস্তক, বডি বা পাদদেশ এবং হেড ও বডির সংযোগস্থলে অবস্থিত তৃতীয় একটি গঠন প্ল্যাটফর্ম। ছোট 30S সাব ইউনিটটি এইরকমই একটা চওড়া, ছড়ানো, অপ্রতিসম গঠনযুক্ত হয়। অপরদিকে 50S সাব ইউনিটটি একটি মূল কেন্দ্রীয় স্ফীতি বা সেন্ট্রাল প্রোটুবারেন্স এবং এর মাঝামাঝি অংশে যুক্ত আরও দুটি পার্শ্বীয় স্ফীতি, একটি চূড়া বা রিজ ও একটি বৃন্ত বা স্টক নিয়ে গঠিত হয়। অর্থাৎ বলা যায় ছোট এবং বড় উভয় সাব ইউনিটই কিছুটা প্রশস্ত, চ্যাপ্টা, ছড়ানো ধরনের অপ্রতিসম এক একটি গঠন। অথচ এরা যখন যুক্ত হয়ে রাইবোজোমের ডাইমার গঠনটি সৃষ্টি করে তখন উভয়ের মিলিত রূপটি দেখতে কিন্তু গোলকের মতো হয়। চওড়া, ছড়ানো, প্রশস্ত ও অপ্রতিসম দুটি সাব ইউনিট মিলিত হয়ে গোলকের আকারের একটি ডাইমার গঠন করে। উভয় অবস্থার মধ্যে আকারগত এই পার্থক্য তৈরি হওয়ার সাথে সাথে মুক্ত পৃষ্ঠতলের পরিমাণগত পার্থক্য লক্ষ্য করা যায়। দেখুন, ডাইমারের এই গোলকের মতো গঠনটি যেহেতু দুটি পৃথক সাব ইউনিট যুক্ত হয়ে সৃষ্টি হয়েছে, তাই বলা যায় সাব ইউনিট দুটির একটি করে মুক্ত পৃষ্ঠতল পরস্পরের দ্বারা ঢাকা পড়ে গেছে। ফলে বলা যায় স্বতন্ত্র মুক্ত সাব ইউনিট দুটিতে মোট যে পরিমাণ মুক্ত পৃষ্ঠতল ছিল ডাইমার গঠনের মুক্ত পৃষ্ঠতলের পরিমাণ তার থেকে অনেকটাই কমে গেছে। মুক্ত অবস্থার এই সাব ইউনিট দুটি ও এই ডাইমার গঠনটির মধ্যে আকৃতিগত পার্থক্য তৈরি হয়, এটাও কি বলা যায় না যে তাদের আয়তনও হয়তো কিছুটা পরিবর্তিত হয়? আর যদি ধরেও নেই যে আয়তনে কোনোরূপ পরিবর্তন ঘটে না, তবু এটা তো বলাই যায় যে মুক্ত অবস্থার সাব ইউনিট দুটির মধ্যে মাস অ্যান্ড সাইজ অর্থাৎ ভর ও আকারের যে অনুপাত ছিল ডাইমার অবস্থায় সেই অনুপাত অবশ্যই কিছুটা পরিবর্তিত হয়েছে। আর ভর ও আকারের অনুপাতের সামান্যতম পরিবর্তনও যদি ঘটে থাকে তবে সেই পরিবর্তনের সঙ্গে সরাসরি জড়িত থাকে ডাইমার অবস্থায় রাইবোজোমের ঘনত্ব, ব্যাসার্ধ এই বৈশিষ্ট্যগুলি। যদিও আজ পর্যন্ত বিজ্ঞানীরা এটা পরিষ্কার করে বলতে পারেননি যে ডাইমার অবস্থায় রাইবোজোমের ঘনত্ব বা ব্যাসার্ধ কিভাবে পরিবর্তিত হয়। কিছুক্ষণ পরে আমরা জানব যে রাইবোজোমের পরিমাপ পেতে যে এস এককটি ব্যবহার করা হয় সেই এস এর মান নির্ণয় করবার জন্য রাইবোজোমগুলিকে তরলে অধক্ষিপ্ত করা হয়।
অধঃক্ষেপণের প্রসঙ্গ এলেই প্লবতা সংক্রান্ত আর্কিমিডিসের সূত্রের উল্লেখ অবশ্যম্ভাবী হয়ে পড়ে। আর্কিমিডিসের সূত্র অনুযায়ী বলা যায়, বস্তুর ওজনের কোনো পরিবর্তন না হলেও শুধু আকারগত পরিবর্তনও যদি ঘটে, তাহলেও দুই অবস্থার মধ্যে প্লবতাজনিত অপসারিত জলের পরিমাণের মধ্যে অবশ্যই পার্থক্য তৈরি হবে। ছড়ানো চ্যাপ্টা গঠনযুক্ত ওই দুটি মুক্ত সাব ইউনিট আলাদাভাবে মোট যে পরিমাণ জল অপসারিত করবে, গোলকের মতো গঠন বিশিষ্ট ডাইমার অবস্থা নিশ্চিতভাবেই অনেক কম পরিমাণ জলের অপসারণ ঘটাবে। অর্থাৎ রাইবোজোমের ওই দুই অবস্থা অধঃক্ষেপণের সময় যে পরিমাণ জলের অপসারণ ঘটাবে তার পরিমাণের মধ্যেও পার্থক্য থাকবে। আবার অধঃক্ষেপণের সময় ওই তরল দ্রাবক জলই রাইবোজোমের মুক্ত পৃষ্ঠতলে ঘর্ষণ দ্বারা বাধা সৃষ্টি করে। আমরা আগেই জেনেছি যে মুক্ত সাব ইউনিট দুটির মধ্যে যে পরিমাণ মুক্ত পৃষ্ঠতল ছিল, ডাইমার অবস্থায় মুক্ত পৃষ্ঠতলের পরিমাণ তার থেকে কমে যায়। ফলে বলাই যায় যে সাব ইউনিট দুটি আলাদাভাবে যখন অধঃক্ষিপ্ত হয়, তখন জল মোট যে পরিমাণ ঘর্ষণ বল দ্বারা বাধা সৃষ্টি করে, মুক্ত পৃষ্ঠতল কমে যাওয়ায় ডাইমার অবস্থাটি তার থেকে অনেক কম পরিমাণ জলের ঘর্ষণ বলের সম্মুখীন হবে। আবার দেখুন, স্টোকসের সূত্র অনুযায়ী আমরা জানি, পৃষ্ঠতলের পরিমাণ যদি অপরিবর্তিতও থাকে, তবে অন্যান্য আকারের তুলনায় গোলকাকার বস্তুর বিরুদ্ধে অধঃক্ষেপণকালীন সময়ে সবচাইতে কম ঘর্ষণ বল কার্যকরী হয়। আর আমাদের রাইবোজোমের ডাইমার অবস্থা যেহেতু গোলকাকার হয়, তাই বলা যায় অধঃক্ষেপণকালীন সময়ে রাইবোজোমের পৃথক সাব ইউনিট দুটির তুলনায় ডাইমার অবস্থা অনেক কম পরিমাণ ঘর্ষণ বলের সম্মুখীন হবে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা বোঝার চেষ্টা করলাম যে মুক্ত স্বতন্ত্র সাব ইউনিট দুটি যখন একত্রিত হয়ে ডাইমার গঠন করে, তখন বিভিন্ন ভৌত চরিত্রগুলি ওই ডাইমার অবস্থায় কিভাবে পরিবর্তিত হয়। এবার চলুন আমরা ধীরে ধীরে আজকের মূল বিষয়ে প্রবেশ করি। লক্ষ্য করুন, রাইবোজোমের পরিমাপ বোঝাতে ওই 40, 50, 60 বা 100 এই সংখ্যাগুলির সাথে ইংরেজি বর্ণমালার এস অক্ষরটি ব্যবহৃত হচ্ছে। এই এস অক্ষরটি দিয়ে পরিমাপের যে পদ্ধতিকে বোঝানো হয় তাকে আমরা অধঃক্ষেপণ গুণাঙ্ক বা সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট বলি। সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট নির্ণয়ের পদ্ধতিটি আবিষ্কার করেছিলেন সুইডিশ বিজ্ঞানী থিওডর স্ভেদবার্গ 1923 খ্রিস্টাব্দে। তাই বিজ্ঞানী স্ভেদবার্গের সম্মানার্থে সেডিমেন্টেশন কোএফিসিয়েন্টের একককে স্ভেদবার্গের এককও বলা হয়। আগেই বলেছি, এই এককটিকে ইংরেজি বর্ণমালার ছোট হাতের এস অক্ষর দিয়েও প্রকাশ করা হয়। আসলে কণা সদৃশ্য যে কোনো পদার্থের আকার, আয়তন ও ঘনত্ব তথা আণবিক ওজন সম্পর্কে সঠিক ধারণা অর্জনের একটি পরোক্ষ পদ্ধতি হিসেবে পদার্থ কণাটির সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট বা অধঃক্ষেপণ গুণাঙ্ক নির্ণয় করা হয়। প্রথমেই দেখে নেব অধঃক্ষেপণ গুণাঙ্ক নির্ণয় করবার জন্য ঠিক কোন পদ্ধতি ও কোন যন্ত্রের সাহায্য নেওয়া হয়। উল্লেখিত পদ্ধতিটি হল সেন্ট্রিফিউগেশন, এবং যে যন্ত্রে সেন্ট্রিফিউগেশন করা হয় সেই যন্ত্রটিকে আমরা সেন্ট্রিফিউজ যন্ত্র বলি। সেন্ট্রিফিউগেশন প্রক্রিয়ায় কি করা হয়? বিভিন্ন ধরনের দ্রাব মিশ্রিত অবস্থায় আছে এমন দ্রবণকে টেস্ট টিউবের মধ্যে নিয়ে সেন্ট্রিফিউজ যন্ত্রের রোটরের সাহায্যে দ্রবণটিকে দ্রুত বেগে ঘুরিয়ে নিলে দ্রবণ থেকে দ্রাবগুলিকে অধঃক্ষিপ্ত করবার মাধ্যমে তাদের মিশ্রণ থেকে পৃথক করা হয়। আর আমাদের জীববিজ্ঞানে বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলিকে পরস্পর থেকে পৃথক করবার জন্য অথবা বিভিন্ন জৈব অণু যেমন প্রোটিন, লিপিড বা ডিএনএ, আরএনএ ইত্যাদি জৈব অণুগুলিকে তাদের আকার, আয়তন ও আণবিক ওজন অনুযায়ী পৃথক করবার জন্য এই যন্ত্র ব্যবহার করা হয়। জীববিজ্ঞানে সেন্ট্রিফিউজ করবার সময় বেশিরভাগ ক্ষেত্রেই তরল দ্রাবক হিসেবে জলই ব্যবহৃত হয়। যাই হোক, দড়ির এক প্রান্তে পাথর বেঁধে অপর প্রান্ত ধরে গোল গোল ঘোরালে পাথরটি যেমন হাত থেকে দূরে ছিটকে যেতে চায়, ঠিক তেমনিভাবে একই অক্ষের ওপর দ্রুত বেগে বারবার ঘুরতে থাকার ফলে টেস্ট টিউবের জলে ভাসমান অবস্থায় থাকা রাইবোজোমগুলির ওপরেও একরকমের কেন্দ্রবিমুখী বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স কার্যকরী হয়। টেস্ট টিউবের নিচের দিকে ক্রিয়াশীল সেই কেন্দ্রবিমুখী বলের বশবর্তী হয়ে পদার্থ কণাগুলি, এক্ষেত্রে রাইবোজোমগুলি, একটি নির্দিষ্ট গতিতে নিচের দিকে থিতিয়ে পড়তে থাকে বা অধঃক্ষিপ্ত হতে থাকে। অধঃক্ষেপণ সম্পন্ন হয়ে গেলে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে অধঃক্ষেপণ গুণাঙ্ক বা এস এর মান নির্ণয় করা হয়। এস এর মান নির্ণয় নিয়ে বলে রাখা প্রয়োজন যে আজকের আলোচ্য অধঃক্ষেপণ গুণাঙ্ক বা সেডিমেন্টেশন কোএফিসিয়েন্টের মান নির্ণয় পদার্থবিদ্যাভুক্ত একটি অত্যন্ত জটিল বিষয়। এই বিষয়ের গভীরে প্রবেশ করা আমাদের উদ্দেশ্য নয়।
আমরা শুধু অধঃক্ষেপণ গুণাঙ্ক নির্ণয় করবার সমীকরণটি বিবেচনা করে বোঝার চেষ্টা করব যে রাইবোজোমের অধঃক্ষেপণ গুণাঙ্কের মান অর্থাৎ এস এর মান কেন গাণিতিক যোগ বিয়োগের নিয়ম মেনে করা সম্ভব নয়। যাই হোক, অধঃক্ষেপণ গুণাঙ্ক আসলে একটি অনুপাত। সেন্ট্রিফিউগেশনের সময় রাইবোজোমটি ভাসমান অবস্থা থেকে যে গতিতে অধঃক্ষিপ্ত হয়েছিল সেই গতি, এক্ষেত্রে ভি, ও যে ত্বরণে রাইবোজোমটি অধঃক্ষিপ্ত হয়েছিল সেই ত্বরণ, এক্ষেত্রে এ, তাদের অনুপাত। অর্থাৎ বলা যায় S ইকুয়ালস টু ভি বাই এ। আমরা জানি পতনশীল যে কোনো বস্তু ত্বরণ বলতে অভিকর্ষজ ত্বরণকেই বোঝানো হয়। আমরা জানি অভিকর্ষজ ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর গতিবেগের একককেও যদি আমরা মিটার পার সেকেন্ড ধরে নিই তবে বলা যায় যে জভেদবার্গের একককেও সময়ের সাপেক্ষে প্রকাশ করা সম্ভব। দেখা গেছে 1 জভেদবার্গ একক অর্থাৎ 1s ইকুয়ালস টু 10⁻⁻13 সেকেন্ড। এবার যদি অভিকর্ষজ ত্বরণের মানকে 10⁻6 জি ধরে নিই এবং আমাদের বলা হলো যে ওই ত্বরণে একটি পদার্থ কণার অধঃক্ষেপণ গুণাঙ্ক হলো 1s, সেক্ষেত্রে এই 1s এর সহজ সরল অর্থ যা দাঁড়ায় তা হলো পদার্থ কণাটি 10⁻6 জি ত্বরণে অধঃক্ষিপ্ত হওয়ার সময় 1 মিলিমিটার প্রতি সেকেন্ড গতিতে অধঃক্ষিপ্ত হয়েছিল। ঠিক একই রকমভাবে যদি আমরা 30s, 50s অথবা 70s এই মানগুলিকেও প্রকাশ করি তাহলে বলবো যে 30s সাব ইউনিটটি 30 মিলিমিটার প্রতি সেকেন্ড গতিতে অধঃক্ষিপ্ত হয়, 50s সাব ইউনিটটি 50 মিলিমিটার প্রতি সেকেন্ড গতিতে অধঃক্ষিপ্ত হয়, আর 70s সাব ইউনিটটি 70 মিলিমিটার প্রতি সেকেন্ড গতিতে অধঃক্ষিপ্ত হয় যখন অভিকর্ষজ ত্বরণের মান 10⁻6 জি হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে এস এর মান যত বেশি হবে সেই রাইবোজোমটিও তত দ্রুত গতিতে টেস্ট টিউবের তলায় অধঃক্ষিপ্ত হবে। আশা করি এস এর মান সম্পর্কে আমাদের ধারণা কিছুটা পরিষ্কার হয়েছে। এবার আমরা এস ইকুয়ালস টু ভি বাই এ এই সমীকরণটির দুটি ভিন্ন রূপ লক্ষ্য করব। একটি সমীকরণ এরকম: এস ইকুয়ালস টু এম মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস ভি বার মাল্টিপ্লাইড বাই রো ডিভাইডেড বাই এফ, যেখানে এস হলো অধঃক্ষেপণ গুণাঙ্কের একক জভেদবার্গ একক, এম হলো রাইবোজোমের আণবিক ওজন, ভি বার হলো রাইবোজোমের আংশিক আপেক্ষিক আয়তন। বলা যায় এই ভি বারের মান সরাসরি রাইবোজোমের আয়তনের সাথে সম্পর্কিত। রো হলো যে তরলে পদার্থ কণাগুলিকে রেখে সেন্ট্রিফিউজ করা হয়েছিল তার ঘনত্ব, এবং সমীকরণটির হর অর্থাৎ এফ হলো অধঃক্ষিপ্ত হওয়ার সময় পদার্থ কণাগুলির ঘর্ষণ গুণাঙ্ক বা ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট। এই ঘর্ষণ গুণাঙ্কের মান আবার সরাসরি অধঃক্ষেপণকালীন সময়ে রাইবোজোমের মুক্ত পৃষ্ঠতলে দ্রাবক জল যে পরিমাণ ঘর্ষণ বল দ্বারা বাধা সৃষ্টি করেছিল তার উপর নির্ভর করবে। প্রথম সমীকরণটিরই আরেকটি ভিন্ন রূপ হলো এস ইকুয়ালস টু এম বাই 6 পাই ইটা আর জিরো। এস আমরা এতক্ষণে জেনে গিয়েছি যে জভেদবার্গের একক, কিন্তু এই সমীকরণে এম এর সাহায্যে রাইবোজোমের সামগ্রিক আণবিক ওজনকে কিন্তু বোঝানো হচ্ছে না, বরং অধঃক্ষেপণের সময় রাইবোজোম তার সমান আয়তন যতখানি জলকে অপসারিত করবে সেই জলের ভরের চাইতে রাইবোজোমের ভর যতখানি বেশি সেই ভরকে বোঝানো হচ্ছে। অর্থাৎ বলা যায় দ্বিতীয় এই সমীকরণটির এম এর মান প্লবতাজনিত আর্কিমিডিসের সূত্রের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত, আর ইটা হলো টেস্ট টিউবে ব্যবহৃত তরলের ভিসকোসিটি বা সান্দ্রতা, আর আর জিরো হলো রাইবোজোমের ব্যাসার্ধ। এবার আমরা এই লিখিত সমীকরণ দুটির দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব রাইবোজোমের জভেদবার্গ একক এস এর মান যে ফ্যাক্টরগুলির উপর সরাসরি নির্ভর করছে সেগুলি হলো রাইবোজোমের আণবিক ওজন, তার ব্যাসার্ধ, আকার ও আয়তন, এবং সেন্ট্রিফিউগেশনের সময় তরল দ্রাবক জল রাইবোজোমের মুক্ত পৃষ্ঠতলে কোন পরিমাণ ঘর্ষণ বল তৈরি করে বাধা সৃষ্টি করবে, এরকম বিভিন্ন রকম শর্ত বা ফ্যাক্টরগুলির ওপর। স্বতন্ত্র মুক্ত অবস্থার সাব ইউনিট দুটি যখন পরস্পর যুক্ত হয়ে রাইবোজোমের ডাইমার গঠনটি সৃষ্টি করে তখন সদ্য উল্লেখিত এই ফ্যাক্টরগুলি কিভাবে পরিবর্তিত হয় সেই বিষয়ে আমরা শুরুতেই আলোচনা করে নিয়েছি এবং দেখেছি যে ডাইমার অবস্থায় রাইবোজোমের আকার আকৃতির পরিবর্তন হয়, মুক্ত পৃষ্ঠতলের পরিবর্তন হয়, ভর আকার অনুপাতের পরিবর্তন হয়, তথা অধঃক্ষেপণের সময় ঘর্ষণজনিত বাধার পরিবর্তন হয়, প্লবতাজনিত অপসারিত জলের পরিমাণের মধ্যে পার্থক্য তৈরি হয়। এই সব ফ্যাক্টরগুলির মধ্যে কিন্তু সেই অর্থে কোনো সম্পর্ক স্থাপন করা যায়নি। মনে রাখতে হবে, যখন কোনো মান নির্ধারণকারী বিভিন্ন ফ্যাক্টরগুলির মধ্যে কোনো স্থায়ী সম্পর্ক খুঁজে পাওয়া যায় না তখন সেই সম্পর্ককে আমরা বিজ্ঞানের ভাষায় নন লিনিয়ার সম্পর্ক বলি। আর মনে রাখতে হবে নন লিনিয়ার সম্পর্কভুক্ত বিভিন্ন ফ্যাক্টরের ওপর নির্ভরশীল মানগুলিকে
কোনোভাবেই গাণিতিক নিয়মে যোগ বিয়োগ করা যায় না। আর জেডবার্গের একক এসও যেহেতু একটি নন লিনিয়ার ইকুয়েশন বা সম্পর্ক, তাই আমরা কোনোভাবেই 30s প্লাস 50s ইকুয়ালস টু 80s অথবা ইউক্যারিওটদের ক্ষেত্রে 40s প্লাস 60s ইকুয়ালস টু 100s এইভাবে যোগ করে ডাইমার অবস্থার মান নির্ণয় করতে পারবো না। আসুন একটি সহজ সরল উদাহরণ দিয়ে নন লিনিয়ার ইকুয়েশন বা সম্পর্ক বোঝার চেষ্টা করি। ধরুন আমি অথবা অন্য কোনো মানুষ একবারে একসাথে 12টি চমচম খেয়ে ফেলতে পারি। আবার ধরুন ওই আমি একবারে 16টি রসগোল্লাও খেয়ে ফেলতে পারি। এই তথ্য জেনে যদি আপনি দাবি করেন যে আমি একবারে একসাথে 12টি চমচম ও 16টি রসগোল্লা অর্থাৎ মোট 28টি মিষ্টি একসাথে খেয়ে নিতে পারি, তাহলে কিন্তু সেটা সঠিক দাবি হবে না। কারণ এই খাওয়ার ব্যাপারটা নির্ভর করে আমার খাবার ইচ্ছে, আমার ক্ষুধা, আমার শারীরিক মানসিক অবস্থা, সময়, টাকা পয়সা ইত্যাদি অনেকগুলি ফ্যাক্টরের উপর, এবং এই ফ্যাক্টরগুলির কোনো একটির সাথে অন্যটির কোনো রকম সম্পর্কই স্থাপন করা সম্ভব নয়। অর্থাৎ 12, 16 এই মানগুলো কোনো কিছুর ওজন বা দৈর্ঘ্য সূচক কোনো এমন মান নয় যাদের আমরা সরাসরি গাণিতিক নিয়মে যোগ বা বিয়োগ করতে পারবো। সেডিমেন্টেশন কোএফিসিয়েন্টের একক জেডবার্গের এককও এমনই মান যাদের আমরা গাণিতিক নিয়মে সরাসরি যোগ বিয়োগ করতে পারি না। আশা করি আমরা বুঝতে পারলাম যে কেন গণিতের নিয়ম প্রয়োগ করে 30s যোগ 40 করে প্রোক্যারিওটিক রাইবোজোমের ডাইমার গঠনের অধঃক্ষেপণ গুণাঙ্ক নির্ণয় করা সম্ভব নয়। তাহলে কিভাবে ডাইমার গঠনের অধঃক্ষেপণ গুণাঙ্ক অর্থাৎ এস এর মান নির্ণয় করা সম্ভব? উত্তর খুবই সহজ। ছোট সাব ইউনিট, বড় সাব ইউনিট ও ডাইমার, রাইবোজোমের এই 3 অবস্থাকে যদি আমরা আলাদা আলাদা কণা বলে বিবেচনা করি তাহলে দেখতে পাবো যে এদের প্রত্যেকের যেমন নিজস্ব আণবিক ওজন আছে, ঠিক সেই রকমই এদের প্রত্যেকেরই নিজস্ব ভিন্ন ভিন্ন আকার, আয়তন ও ঘনত্বও আছে। তাই ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন 3টি পদার্থ কণাকে একসাথে সেন্ট্রিফিউগেশন করালে তারা যেমন ভিন্ন ভিন্ন গতিতে টেস্ট টিউবের তলায় অধঃক্ষিপ্ত হবে, রাইবোজোমের ওই 3টি অবস্থাও ঠিক তেমনি নিজস্ব ভিন্ন ভিন্ন গতিতে টেস্ট টিউবের তলায় অধঃক্ষিপ্ত হবে। ছোট সাব ইউনিটটির ক্ষেত্রে এই অধঃক্ষেপণ গুণাঙ্ক হলো 30s, বড়টির ক্ষেত্রে ওই মান হলো 50s। আর এই দুটি সাব ইউনিট যখন একত্রিত হয়ে একসাথে ডাইমার হিসেবে অধঃক্ষিপ্ত হয় তখন সেই ডাইমারের অধঃক্ষেপণ গুণাঙ্কের মান হয় 70s। অর্থাৎ বলা যায় এই 3টি অবস্থায় তাদের নিজস্ব ভিন্ন আকার, আকৃতি ও ঘনত্বের জন্য ভিন্ন ভিন্ন গতিতে অধঃক্ষিপ্ত হয়। একটির গতির সঙ্গে আরেকটির গতির সেই অর্থে কোনো সম্পর্ক নেই। ভিডিওটি ভালো লেগে থাকলে স্টোরিজ ইন বায়োলজি নামে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।